নমস্কার বন্ধুরা, উইথসোমানার নতুন একটা ব্লগে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আসলে সময়ের সাথে সাথে মানুষের জীবনে অনেক পরিবর্তন আসে, আমারও এসছে। একটা সময় এমন ছিল যে আমি রান্না করতেই পারতাম না, আসলে জিরে মরিচটাই চিনতাম না, ভুলে যেতাম যে কোনটা জিরে আর কোনটা মরিচ। তো এখন দেখো একটা সময় এসেছে যে সময়টা খুব ভালো রান্না করতে পারি, সেটা তো বলবো না, মানে চলে যায় আর কি। অনেক লোকের রান্নাও করতে পারি, চলে যাওয়ার মতো আর কি করতে পারি। তো একটু ধৈর্য ধরলে বা একটু শেখার ইচ্ছে থাকলে মানুষ সব কিছুই পারে। তোমরা যারা রোজ আমার ব্লগ দেখো তারা জানো যে আমার বাড়িতে আমার ইনলসটা আছে আর তারা পুরোপুরি নিরামিষ খায়। যদিও এই বাসনে খায় না, কিন্তু এখন আমার বাড়িতে এসে এই বাসনেই তাদের খেতে হচ্ছে, কিন্তু নিরামিষ। তো এখানে ঘুগনি রান্না করেছি, ঘি আর গরম মশলা দিলাম। যেহেতু নিরামিষ রান্না করছি সেই জন্য একটু ঘি তো মানে দিতেই হয়, নিরামিষ রান্নায় একটু ঘি দিলে ভালো লাগে। আর ইদানিং না তরকারিতে মিষ্টি দেওয়াটাও আমি অলমোস্ট বন্ধ করে দিয়েছি। হ্যাঁ, আগে গুড় দিতাম একটু, এখন আর সেটাও দিই না। একেবারে চিনি অনেক দিন আগে থেকেই দিই না, কিন্তু গুড় দিয়েই রান্না করতাম। তো আর রান্না কিছুটা কমপ্লিট করে আমি এখন মেয়েকে স্কুল থেকে আনতে যাচ্ছি। কি বলতো, এখন যেহেতু সংসারে অনেকগুলো লোক আছে আর কাজের চাপটাও প্রচুর, এখন আর সেইভাবে ব্লগটা করা হচ্ছে না, মানে হয় না আর কি। তো যাই হোক, তার মধ্যে দিয়ে আমি করার চেষ্টা করি। আর দেখো, সকালে দেখছিলে যে আমি বেগুন ভাজছিলাম, তো বেগুনটা ভেজে আমি আলাদা করে রেখেছি। আর যে বড়ি ভাজা দেখলে, বড়িটার জন্যই এতক্ষণ আমার এই রান্নাটা হয়নি। আর এটা হচ্ছে তোমার কচুরমুখী, অনেকে গাটি কচুও বলে, তো সেটাকে ভেজে আমি একটু সেদ্ধ করে রেখে এরপর আমি তেলের মধ্যে তেজপাতা আর শুকনো লঙ্কা, কালো জিরে আর জিরে ফোড়ন দিলাম, দিয়ে পাশটাতে একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তেলে দিলাম না, কারণ সাথে সাথে পুড়ে যেতে পারে, যেহেতু তেলটা হিট হয়ে গেছে। এটা একটা পুরোপুরি নিরামিষ রান্না, তোমরা চাইলে এই রান্নাটা করে নিতেই পারো। তো তোমরা চাইলে একসাথে বেগুন আর কচুরমুখী একসাথে ভাপিয়ে নিতে পারো, কিন্তু আমি আর সেটা করিনি। আমার মনে হচ্ছিল কচুরমুখীটা যদি সেদ্ধ না হয়, তাই জন্য কচুরমুখীটা আলাদা করে ভেজে আমি একটু প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে দুটো একসাথে এরকম ফোড়ন দিয়ে দিলাম। দিয়ে তারপর একটু ভালো করে ফুটে যখন উঠেছে, তারপর আমি বড়ি দিয়ে লাস্টে একটু গরম মশলা দিলাম। একটু মাখা মাখা করতে হবে তরকারিটা, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। অনেকে হয়তো ভাবতে পারে যে কচুরমুখী দিয়ে বেগুন বড়ি আবার কেমন খেতে, না খুব ভালো লাগে খেতে। যারা অথেন্টিক মানে বাঙালি খাবার বেশি পছন্দ করে, আমার মনে হয় তাদের জন্য খুব ভালো লাগবে। এটা ভাত দিয়েই মেনলি খাওয়ার একটা তরকারি, খুব সাধারণ একটা রান্না। ডেলি বেসিসে আমরা এরকম রান্না যেরকম করে থাকি আর কি, বাঙালি বাড়িতে খেয়ে থাকি, সেরকমই একটা রান্না। তো বেশ ভালো লাগে। আর এটা অনেক পুরনো দিনের একটা রেসিপি, এটা আমার দিদা করতো। হ্যাঁ, তো আমি মায়ের কাছ থেকে শিখেছি। আমিও প্রথম দিন অবাক হয়ে যাচ্ছিলাম যে এইভাবেও খাওয়া যায়, কিন্তু সত্যি কথা বলো, বিশ্বাস করো খুব ভালো লাগবে। মানে যারা শুক্তো, ডাল, পোস্ত খেতে ভালোবাসে তাদের জন্য একদম অনবদ্য একটা খাবার। তো আমার হাজব্যান্ড খেয়ে চলে গেছে, আমি এখন শ্বশুরমশাইকে খেতে দিলাম। হাজব্যান্ডের পরে আমার শ্বশুরমশাই খেয়ে নেন, ওনার অনেকটা বয়স হয়েছে আর উনি বসে থাকেন। শুধু আমি ওনাকে বসিয়ে রাখি না, রান্না হয়ে গেলেই খেতে দিয়ে দিই। উনি স্নান করে খেয়ে একটুখানি বিশ্রাম নেন। আর তারপর আমি আবার রান্নাঘরে আসলাম, টুকটাক কিছু কাজ ছিল, সেইগুলো এখন একটু করে নেব। আসলে বড়ির জন্য না ওই রান্নাটা আমি সকালে করতে পারিনি। হাজব্যান্ডকে একরকমই খাবার দিয়েছি, তো ও একরকমই খেয়ে গেছে। ও কিন্তু একদমই কিছু বলে না, মানে আমি যা দিই সেটাই খাই। একরকম দিলেও খাবে, দুরকম দিলেও খাবে, আবার পদ সাজিয়ে দিলেও খাবে। ওরকম কোনো ব্যাপার নেই যে একরকম কেন তুমি রান্না করেছো। যাই হোক, বড়িটা আমার মেয়েকে নিয়ে আসার পথে আমি নিয়ে আসলাম, নিয়ে এসে তারপর রান্নাটা আমি শেষ করেছি। আর এটা আমি একটা ফেস ওয়াশ তৈরি করেছি, গুঁড়ো ফেস ওয়াশ। তোমরা অনেকেই জানো যে আমি কেনা ফেস ওয়াশ হার্ডলি ব্যবহার করি, ম্যাক্সিমাম আমি বেসনটাই ইউজ করি, বেসনের সাথে এটা ওটা মেশাই। কিন্তু এটা ওটা মিশিয়ে ব্যবহার করতে না অনেকটা সময় চলে যায়, ওর থেকে একসাথে মেশানো থাকলে বেশ সুবিধে হয়। এটা বাথরুমে রেখে দেবো কিছুটা, আর কিছুটা বানিয়ে আমি রান্নাঘরে রেখে দেবো। এই বোতলটাতে আমার রান্নাঘরের আগে করা ছিল এই ফেস ওয়াশ, কিন্তু সেটাকে একদম মানে কেমন যেন ফাঙ্গাস ধরে গেছে। বোতলটা একটু ভিজিয়ে রাখলাম, ভিজিয়ে তারপর পরিষ্কার করে এটাতেই আবার রান্নাঘরে রেখে দেবো। যখন দেখবো রাত্রিবেলা বা
সকালবেলা মুখ ধুতে হবে, তখন রান্নাঘর থেকে নিয়ে নেব। আর স্নান করার সময় ওটা পুরো ফেস ওয়াশ বলবো না, আমি কিন্তু ওটা দিয়ে পুরো বডি পরিষ্কার করি। আর সাবান আমি খুব কম ইউজ করি, আমার মেয়েকেও আমি সাবান খুব কম ইউজ করাই, ওকেও আমি বেসন লাগাই। তো একই ফেস ওয়াশ আমাদের দুজনেরই বডি স্ক্রাব বা ফেস ওয়াশ যা বলো না কেন সব একসাথে হয়ে যাবে। আর এরপর আমি একটু ডাস্টিং করে নিচ্ছি, কেননা কী বলতো রান্নাঘর থেকে মানে এখন যেহেতু প্রচুর পরিমাণে রান্নাবান্না রয়েছে, সবাইকে খেতে দেওয়া, টাইম মতো কার কী লাগবে সেই দিকে দেখতে শুনতে হয়। তো রান্নাঘরে আমার অনেকটা সময় কেটে যাচ্ছে, এখনও আমি অতটা ইউজ টু হয়ে পারিনি। তো সেই জন্য নতুন কিছু আমি আর করে উঠতে পারছি না। তো বেশ বেলাই হয় এখন, আগের মতো আর হয় না। ধীরে ধীরে করতে করতে আবার ইউজ টু হয়ে যাব। তো উপরটা আমি মানে ঝাড় দিয়ে মুছে আসলাম। এরপর এসে নিচে না এখানটা সকালবেলা একবার ধুয়ে গেছি, আমিও ধুয়ে গেছি। আর আমার ছেলে বাইরে গিয়েছিল, ও এসছে বাইকটা নিয়ে, আমার হাজব্যান্ড বেরিয়েছিল, বাইকটা নিয়ে এসে পুরো কাদা কাদা হয়ে গেছে, মানে আমার ধোয়াটা পুরো বেকার গেছে। তো সেই জন্য আমি আর একবার ধুয়ে দিচ্ছি। তোমরা যদি দেখতে জায়গাটার কি অবস্থা তাহলে বলতে যে কী অবস্থা এটা, মানে পুরো বালি বালি। যেহেতু কদিন ধরে বৃষ্টি হচ্ছিল, এখন বৃষ্টি নেই কিন্তু চারিদিকে তো কাদা, প্রচুর লোকের বাড়িতে কিন্তু এখন জল জমে আছে। তো সেই জন্যেই আর কি, তো একটু লাইজল দিয়ে ঘষে মানে একটু ডলে জায়গাটা আমি পরিষ্কার করলাম। না হলে সাদা পাথর তো কালচে হয়ে যায়, দেখতে ভালো লাগে না। একটু যদি লাইজল এইভাবে ঢেলে দেওয়া যায়, দিয়ে একটু ভালো করে ডলে দেওয়া যায়, তাহলে কিন্তু বেশ পরিষ্কার হয়ে যায়। তো এই জায়গাটা যে সবসময় খুব পরিষ্কার থাকবে সে আশা করি না, তবুও যতটা থাকে, যতটা পারা যায় আর কি, ততটাই করি। তো যাই হোক, আজকে ব্লগটা এরকম ছোটোই থাকলো, আর বাড়াবো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণের জন্য টাটা।